আজকে দুটো ম্যাচ হয়েছে এবং সম্ভবত এই দুটো ম্যাচের রেজাল্ট দেখে মোহনবাগান ফ্যান্স তারা যার পরনাই খুশি। কারণ একদিকে জামশেদপুর এফসি তারা কেরালা ব্লাস্টার্সের কাছে হেরে গেছে এবং মুম্বাই সিটি এফসি তারা এই সিজনে মানে এইবারের আইএসএল এর প্রথম ডিফিটের স্বাদ পেয়েছে এবং সেটাও কিন্তু এফসি গোয়ার এগেনস্টে। তো এই দুটো রেজাল্ট কিন্তু মোহনবাগানকে যথেষ্ট মাইলেজ ডেফিনেটলি দেবে, কিন্তু সেটা আমরা 100% বলতে পারবো যখন কাল 7:30 থেকে মোহনবাগান নামবে নর্থ ইস্টের বিপক্ষে। সেই ম্যাচ থেকে মোহনবাগান 3 পয়েন্ট তুলে নেওয়ার পর এই যে আজকে দুটো রেজাল্ট হয়েছে সেটা মোহনবাগানের ফেভারে 100% চলে গেল, এটা আমরা বলতে পারবো। কিন্তু হ্যাঁ, এই দুটো যে ম্যাচ হয়েছে, এই যে দুজন কম্পিটিটর মোহনবাগানকে চেজ করছিল বা মোহনবাগানের সাথে সমান তালে এগোচ্ছিল, তাদের দুটো টিমের ডিফিট সেটা ডেফিনেটলি মোহনবাগানকে অনেকটা অ্যাহেড রাখলো। এবং কালকের ম্যাচ থেকে মোহনবাগান 3 পয়েন্ট পেয়ে যাওয়ার পর কিন্তু 2 পয়েন্টের যে গ্যাপ রয়েছে সেটা অবশ্যই বাড়িয়ে নিতে পারবে। আর অপরদিকে ইস্টবেঙ্গল ফ্যান্স তারা পরপর যে ম্যাচ জয় এবং ড্রয়ের স্বাদ পেয়েছে, যে জায়গাতে ইস্টবেঙ্গল রয়েছে সেখানে ইস্টবেঙ্গল ফ্যান্স তারা কিন্তু চাইবে যেন কালকের ম্যাচটা মোহনবাগান হারে বা মোহনবাগান ড্র করে, তাহলে ইস্টবেঙ্গল তাদের পরবর্তী ম্যাচ থেকে 3 পয়েন্ট তুলে নিয়ে কিন্তু মোহনবাগানকে ধরতে পারবে বা টপকাতে পারবে, সেরকম একটা সম্ভাবনা ডেফিনেটলি থেকে যায়। তো অনেক ইকুয়েশনস, অনেক ভাবনা চিন্তা, অনেক প্রেয়ার্স, অনেক ক্যালকুলেশন, তার উপরে বেশ করে ইন্ডিয়ান সুপার লিগ 2025-26 এগিয়ে চলেছে। মোহনবাগান এবং নর্থ ইস্ট যে ম্যাচ রয়েছে আগামীকাল, সেই ম্যাচ নিয়ে অবশ্যই ছোট করে কিছু কথা বলবো। তার আগে আজকে দুটো ম্যাচকে নিয়ে একটু দেখা যাক। একদিকে দেখো জামশেদপুর, তারা আমার মনে হয় যে একটু ডিটেলড হয়ে গেছে। যেইভাবে তাদের একটা উইনিং মোমেন্টাম চলছিল সেটা গত 5 ম্যাচে কিন্তু কিছুটা ছন্নছাড়া তাদেরকে দেখাচ্ছে। এবং এই লাস্ট 5 ম্যাচে তারা দুটো ম্যাচ হেরেছে, 3টে ড্র করেছে। যে দুটো ম্যাচ হেরেছে এমন দুটো টিমের এগেনস্টে, সেটা কিন্তু বলার বাকি রাখে না যে দুটো স্ট্রাগলিং টিমের এগেনস্টে তারা হেরেছে। এর আগে তারা নর্থ ইস্টের কাছে হেরেছিল, আজকে তারা কেরালার কাছে হেরেছে। এবং এই দুটো হারের মাঝখানে পরপর 3টে ম্যাচ তারা ড্র করেছে। 3টে ম্যাচের রেজাল্টই কিন্তু এক এক করে হয়েছে। তো ধীরে ধীরে যে ভালো টিমগুলোর এগেনস্টে ড্র করা, পয়েন্ট লস করা, সেটা যেমন হচ্ছিল, ঠিক তেমনই দুর্বল টিমের এগেনস্টে জামশেদপুর হেরে আমার মনে হয় যে জামশেদপুর কিছুটা লিগ যে টাইটেল উইনিংয়ের জায়গা সেখান থেকে কিছুটা পিছিয়ে গেল। এবং দ্বিতীয় ম্যাচটা যেটা আমার মনে হয় যে এফসি গোয়াকে ভীষণভাবে আজকের ম্যাচের রেজাল্টে মাইলেজ দিয়েছে, কিন্তু মুম্বাই সিটি এফসি একটু ভাবনা চিন্তা করবে। অলরেডি আমরা মুম্বাই সিটি এফসিকে নিয়ে আলোচনা করেছিলাম যে ওদের এমন কিছু অপোনেন্টের সাথে এবার ম্যাচগুলো বাকি রয়েছে যেখানে মোহামেডান স্পোর্টিং ছাড়া বাকিরা কিন্তু প্রত্যেকেই ভালো পজিশনে রয়েছে, সেই ম্যাচগুলো এতটা ইজি হবে না। এবং আজকেই দেখা গেল যে জামশেদপুরের এগেনস্টে ড্রয়ের পর ওরা কিন্তু গোয়ার কাছে হারলো। এরপর এখনও অবধি আমরা জানি যে ওদের এগেনস্টে তোমার ইস্টবেঙ্গলের ম্যাচ বাকি রয়েছে, পাঞ্জাবের ম্যাচ বাকি রয়েছে, বেঙ্গালুরু ম্যাচ বাকি রয়েছে। এই 3টে ম্যাচও কিন্তু ওদের জন্য ভীষণ ভাইটাল হতে যাচ্ছে। কী হবে তার উপরে ডিপেন্ড করে কিন্তু লিগ টেবিল তৈরি হবে বলে আমার ধারণা। কিন্তু আগামীকালের ম্যাচ, যে ম্যাচে মোহনবাগান মাঠে নামছে, যে ম্যাচে মোহনবাগান ফেস করবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে, যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি টানা বেশ কয়েকটা ম্যাচ হলো জয় পায়নি, সেই অর্থে ছন্দে দেখাই যাচ্ছে না। গোটা লিগে এখনও অবধি ওরা জাস্ট একটা ম্যাচই জিতেছে, বা সেটাও জামশেদপুরকে হারিয়েছে। মানে সিরিয়াসলি বলছি, প্রচুর কিন্তু ব্যাপার ঘটেছে। কিন্তু নর্থ ইস্টকে দেখে কখনোই মনে হয়নি যে কোথাও একটা ইমপ্রেশন রয়েছে, কোথাও একটা ইম্প্যাক্ট রাখতে পেরেছে, বা কোথাও একটা কম্পিটিশন ছুঁড়ে দিতে পারছে অপোনেন্টদের এগেনস্টে। যতগুলো ম্যাচ ওরা ড্র করেছে প্রত্যেকটা ম্যাচের রেজাল্ট হচ্ছে এক এক, মানে গোল করলে ওরা গোল ধরে রাখতে পারেনি। আবার কোনো ম্যাচ হয়েছে যে ওরা পিছিয়ে থাকার পর একদম শেষ মুহূর্তে গোল শোধ করেছে, যেমন লাস্ট ম্যাচে হয়েছে, তার আগেও একটা ম্যাচে হয়েছে। এবং সেখানে লালরিন জোয়ানা, লাল ভিয়াকনিয়া, এই প্লেয়ারটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করেছে। পিছিয়ে যাওয়া ম্যাচে বা অলমোস্ট হারতে থাকা একটা ম্যাচে কিন্তু একদম শেষ মুহূর্তে গোল করে সমতা ফেরানো। এবং তার পাশাপাশি যে ম্যাচগুলো হেরেছে তার মধ্যে কিন্তু 3টে ম্যাচের মধ্যে 2টো ম্যাচে ওরা গোলই করতে পারেনি। একটা ম্যাচে ওরা জাস্ট গোল করেছিল, প্রচুর গোল খেয়েছে, 15টার মতো গোল খেয়েছে। তার মানে কোথাও একটা ডিফেন্স প্রশ্নের মুখে রয়েছে, ডিফেন্সকে ভালনারেবল লাগছে। মাঝ মাঠে সেই অর্থে কোনো কন্ট্রোল নেই। মোহাম্মদ আলী বেমামেরে চলে যাওয়াটা সেইভাবে মাঝমাঠকে কিন্তু এইবারে আর ওদেরকে স্ট্রং দেখাচ্ছে না। কোথাও আগের সিজনে যে বেমামের, মায়াকান্নান মুথু, তাদের মধ্যে যে একটা কম্বিনেশন ছিল, যে পার্টনারশিপটা আমরা দেখেছিলাম মাঝ মাঠে, সেটা ক্লিক হচ্ছে না। আর সব থেকে বেশি ক্ষতি আমার মনে হয় নর্থ ইস্টের ক্ষেত্রে হয়েছে, সেটা হচ্ছে তোমার আলাদিন আজারাই, তাকে ছেড়ে দেওয়া, মানে তাকে লোনে ছেড়ে দেওয়া। তো
ভীষণভাবে কিন্তু পে করেছে অন্তত পক্ষে এই ডিসিশনটা। তার পাশাপাশি অনেক বিদেশি প্লেয়ারের চেঞ্জ হওয়া আমার মনে হয় টিমটাকে কিন্তু কিছুটা ব্যালেন্সের দিক থেকে নষ্ট করে দিয়েছে, অ্যান্ড দ্যাটস ওয়াই এই ধরনের রেজাল্ট আমরা দেখছি। গোটা সিজনে মানে এখনও অবধি 8টা ম্যাচে ওরা জাস্ট 7টা গোল করেছে, 2টো ম্যাচে ওরা গোল করতে পারেনি, এবং কোনো ম্যাচে কোনো ম্যাচ নেই যেখানে ওরা ক্লিন সিট রাখতে পেরেছে। তো ডিফেন্স প্রবলেমের জায়গাতে, মাঝমাঠ প্রবলেমের জায়গাতে, ফরওয়ার্ডরা গোল পাচ্ছে না, গোলকিপারকে সেইভাবে কোথাও কনফিডেন্ট লাগছে না, প্রতি ম্যাচে গোল কনসিড করছে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে মোহনবাগান এই ম্যাচ থেকে 3 পয়েন্ট নিয়েই মাঠ ছাড়বে, 3 পয়েন্ট নিয়েই ফিরবে, এবং সেখানেই কোথাও মোহনবাগানের যে স্ট্র্যাটেজি হতে পারে সেটা নিয়ে যদি কথা বলি, তাহলে আমার পার্সোনালি মনে হয় যে আপুইয়াকে না পাওয়া হয়তো আগের ম্যাচে বেশ কিছু প্রশ্নচিহ্ন রেখে গেছে, কিন্তু যেভাবে মোহনবাগান কামব্যাক করেছে, যেভাবে পিছিয়ে যাওয়ার পর মোহনবাগান ফিরে এসেছে, যেইভাবে শেষ মুহূর্ত অবধি মোহনবাগান ফাইট করেছে, যেভাবে শেষ মুহূর্ত অবধি মোহনবাগান গোল তুলে নেওয়ার চেষ্টাতে থেকেছে, এবং কোথাও কিছু প্লেয়ারের মধ্যে যে আলাদা তাগিদ দেখা গেছে আমার মনে হয় যে পার্টিকুলার এই ম্যাচেও দেখা যাবে। কিন্তু এখানে একটা বিষয় আমার মনে হয় যে সবাই এক বাক্যে স্বীকার করবে, সেটা হচ্ছে দ্য রোল অফ সের্জিও লোবেরা। কোথাও তাকে কিন্তু খুব একটা কনভিন্সিং লাগছে না, তাকে কিন্তু কোথাও একটা কনফিডেন্ট লাগছে না, তাকে কোথাও একটু ডাইনামিক হতে হবে। তিনি একটা স্ট্যাটিক ফরমেশনে এগোতে চাইছেন, তিনি একটা স্ট্যাটিক স্ট্র্যাটেজিতে এগোতে চাইছেন। এই জায়গা থেকে আমার মনে হয় যে আমরা সবাই এক বাক্যে স্বীকার করবো যে কিছুটা তাকে পরিবর্তন করতে হবে, কিছুটা অন্য ধরনের ভাবনা চিন্তা রাখতে হবে। দেখো, যে প্লেয়ার ক্লিক করছে না, যে প্লেয়ার আমার কনভার্ট করতে পারছে না চান্সকে, তাকে যদি আমি ম্যাক্সিমাম সময়টা সুযোগ দিই, তাহলে যার মধ্যে খেলার খিদেটা রয়েছে সেই খিদেটা কিন্তু আস্তে আস্তে মরে যাবে। যেটা আমরা দেখেছি যে দেখো, সাহাল আব্দুল সামাদ সুযোগ পাচ্ছিল না, যখন আগের ম্যাচে সুযোগ পেলো ওই জায়গা থেকে গোল করে কিন্তু নিজের জায়গাটা প্রমাণ করলো যে আমি সুযোগ পেলে কিন্তু ভালো কিছু করতে রাজি আছি। আর তার মানে এটাও নয় যে প্রতি ম্যাচে এরকম গোল করবে, কিন্তু সেই প্লেয়ারটাকে সুযোগ দিতে হবে, তাকে ইউজ করতে হবে, তাকে দলের কাজে লাগাতে হবে, এবং সেটা যদি না হয় আমার মনে হয় যে সেখানে কিন্তু সের্জিও লোবেরা যে স্ট্র্যাটেজি, যে ফরমেশন, যে প্ল্যানিং, সেটা নিয়ে প্রশ্ন উঠছে, সেটা নিয়ে প্রশ্ন উঠবেই। অবশ্যই ডিফেন্সে অ্যালবার্তো রড্রিগেজ তার না থাকা একটা ডেফিনেটলি ব্লো, কিন্তু এমন কিছু প্লেয়ার্স রয়েছে তারা কিন্তু চ্যাম্পিয়ন প্লেয়ার, তারা চ্যাম্পিয়ন মাইন্ডেড প্লেয়ার, তাদের মধ্যে সেই কোয়ালিটি রয়েছে, সেটাকে তারা মেলে ধরতে পারবে। এবং উল্টো দিকে টিমটা এতটাও স্ট্রং না, তারা কিন্তু স্ট্রাগল করছে, তারা সেই অর্থে এখনও অবধি ছন্দ খুঁজে পায়নি গোটা লিগের মধ্যে, আদৌ পাবে কিনা তার কোনো ঠিক নেই। তো সেরকম টিমের এগেনস্টে মানে এতটা বড় সুযোগ, 3 পয়েন্ট পাওয়া, টপ টেবিলে উঠে আসা অনেক দিন পর, সব থেকে বড় কথা অনেক দিন পর টপ অফ দ্য টেবিলে উঠে আসা, এবং সেই জায়গাটাকে মোটামুটি আরও একটা ম্যাচ ডে অবধি ধরে রাখা, এটা কিন্তু অবশ্যই মোহনবাগান করতে চাইবে। এবং সেই জায়গাতে আমার মনে হয় যে ডিফেন্সে টম ওয়ালডেডের সাথে মেহতাব সিংকে পার্টনার করে রাইট ব্যাকে আমায় রানাওয়াড়ে এবং লেফট ব্যাকে অভিষেক টেকচাম সিং, এটা ডিফেন্স লাইন হলে ভালো হবে। কারণ এই দুজন সাইড ব্যাক যতটা আমার পার্সোনালি মনে হয় যে ডিফেন্সে যোগদান করে, ঠিক ততটাই কিন্তু ওরা অ্যাটাকে যোগদান করে, এবং যেহেতু অনেক ইয়াং, অনেক বেশি ফ্রেশ এবং অনেক বেশি এনার্জেটিক, ওদের কিন্তু ট্র্যাক ব্যাকের ক্ষমতাটা অনেক বেটার, অন্ততপক্ষে বেটার দ্যান ইন লেফট ব্যাক পজিশন শুভাশিস বোস। সেই জায়গাটা অবশ্যই দেখার বিষয় হবে। মাঝ মাঠে সেখানে অনিরুদ্ধ থাপা প্রচুর কিন্তু ওয়ার্কলোড নিয়েছে আগের ম্যাচে, দেখতেই পাওয়া গেছে যে কতটা প্রেশার ওর ওপর রয়েছে, কতটা কন্ট্রোল ওকে করতে হয়েছে, কতটা ওকে ঘাম ঝরাতে হয়েছে মাঝ মাঠের কন্ট্রোলটাকে রাখার জন্য। হয়তো অনেক সময় বল লুজ হয়েছে, অনেক সময় আউট অফ কন্ট্রোল চলে গেছে, বাট ওর কাছে কিন্তু দায়িত্ব অনেক বেড়ে গেছে, ওর কাছে ওয়ার্কলোডটা অনেক বেড়ে গেছে, এবং সেখানে আমার মনে হয় যে সেই ওয়ার্কলোডটাকে প্রপার ওয়েতে ডিস্ট্রিবিউট করার জন্য আইদার ইউ প্লে অভিষেক সূর্যবংশী অর সাহাল আব্দুল সামাদ। যদি মনে হয় যে না, সাহাল আব্দুল সামাদ আমার তুরুপের তাস, পরবর্তী সময়ে নামবে, কোথাও ম্যাচ চেঞ্জ করবে, দেন দ্যাটস ফাইন। কিন্তু আমার মনে হয় যে সাহাল আব্দুল সামাদ শুরু থেকে খেললে অনেক বেশি চান্স কিন্তু ক্রিয়েট হবে। সেই ক্ষেত্রে রবসন রবিনয় খেলুক অ্যাটাকিং মিডফিল্ডে, নো প্রবলেম ইজ দেয়ার, অনেক রোমিং ফুটবলটা খেলতে পারে, অ্যান্ড ডেফিনেটলি কোথাও একটা ইমপ্রেশন অবশ্যই সে রাখার চেষ্টা করছে। আমার পার্সোনালি মনে হয় যে রবিনহো এবং তার সাথে সাহাল আব্দুল সামাদ এই দুজন মাঝমাঠে শুরু করলে বোধহয় অনেক বেটার হবে। বাকিটা দেখা যাক কালকে কি হয়। ফরওয়ার্ড লাইন আমার মনে হয় না যে খুব একটা পরিবর্তন হবে। মনভীরকে আরও অনেক গেম টাইম দেওয়া দরকার রয়েছে। বেঞ্চে পেত্রাতস এবং কামিংসি শুরু করুক, তারা পরবর্তীতে আসুক, পরবর্তীতে এসে ম্যাচের রং বদলানোর চেষ্টা করুক। যদি এখানে সের্জিও লোবেরা, তিনি একদম টার্গেট ম্যান পজিশনে, নাম্বার 9 পজিশনে, তিনি ম্যাকলারেন ছাড়া অন্য কারোর কথা ভাববেন না, এরকম একটা চিন্তাভাবনাতে পৌঁছে গেছেন, বা তিনি মনে করছেন যে যেহেতু প্লেয়ারটা গোল করছে, গোলের মধ্যে রয়েছে, টপ স্কোরারের জায়গাতে রয়েছে, সুযোগ দেওয়া দরকার রয়েছে, গোল করানো দরকার রয়েছে, সেটা টিমের জন্য, ওর জন্য, সবার জন্য একটা মোটিভেশন অবভিয়াসলি নিয়ে আসবে। খুব একটা প্রবলেম নেই, খুব বেশি প্লেয়ারকে নিয়ে চিন্তাভাবনা করার জায়গা নেই। পুরো টিম আপাতত 2-1 প্লেয়ার বাদ দিয়ে ফিট রয়েছে, ঠিকঠাক রয়েছে। আপুইয়ার চান্স নেই, যতই কোচ তিনি প্রেস কনফারেন্সে বলুক না কেন, যা কিছু রিপোর্টস আসছে, হয়তো এটা শুধুমাত্র অপোনেন্টের উপর একটা প্রেসার রাখার জন্য, যে আপুইয়া আমার একটু
টালমাটাল জায়গাতে রয়েছে, খেললেও খেলতে পারে, আমি দেখবো ট্রেনিং সেশনের পর। আমার পার্সোনালি মনে হয় না যে কোচ এত বড় রিস্ক নেবেন। তিনি অনেকটা সময় পাবেন রিকভারি করার জন্য, অনেক দিন মাঝখানে গ্যাপ রয়েছে, তারপর তিনি তার টিমের অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ারকে মাঠে নামানোর চেষ্টা করবেন। কখনোই তাড়াহুড়ো করে তিনি নামাবেন না। তাড়াহুড়ো করে নামানোর যে ফল, সেটা আমরা অন্যান্য বিভিন্ন টিমে দেখেছি, প্লেয়ারদের আর্লি চোট পেতে, প্লেয়াররা সিজন থেকে ছিটকে যেতে। এই রিস্ক তিনি অন্ততপক্ষে আপুইয়ার ক্ষেত্রে নেবেন বলে আমার পার্সোনালি মনে হয় না। বাকি তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, এবং আমি আশা রাখছি মোহনবাগান এই ম্যাচ জিতবে। এবং জেতার সাথে যে জিনিসটা আমার মনে হয় যে অনেক বেশি দরকার, সেটা হচ্ছে ক্লিন সিট রাখা। দেখো নর্থ ইস্ট কিন্তু স্ট্রাগল করছে, নর্থ ইস্ট অবভিয়াসলি স্ট্রাগল করছে, তারা জিততে পারছে না, ড্র করছে, হারছে, হোয়াট এভার। বাট তারা দুটো ম্যাচ ছাড়া, মানে ইস্টবেঙ্গল ম্যাচ আর এসসি দিল্লি ম্যাচ ছাড়া, প্রতি ম্যাচে কিন্তু প্রতিটা অপোনেন্টের এগেনস্টে গোল করেছে। মানে সেখানে মুম্বাই রয়েছে, জামশেদপুর রয়েছে, বেঙ্গালুরু রয়েছে, পাঞ্জাব রয়েছে, সবাই রয়েছে, তারা কিন্তু গোল করেছে। তো গোলটা কিন্তু ওরা পাচ্ছে, এই জায়গাটা বন্ধ করতে হবে। তার মানে ওরা কিন্তু অপোনেন্টের যে ডিফেন্সের ফাঁক ফোকর রয়েছে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করছে। হয়তো ওরা লিড বাড়াতে পারছে না, হয়তো ওরা প্রেশার রাখতে পারছে না, হয়তো ওরা চান্স বেশি ক্রিয়েট করতে পারছে না, বাট একটা সুযোগ পেলেও কিন্তু একটা গোল করতে পারছে। এবং লালরিন জোয়ানা লাল বিয়াকনিয়া এই প্লেয়ারটা আমার মনে হয় যে কালকে অবশ্যই মোহনবাগান ডিফেন্সের চোখেই থাকবে, এবং প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি রয়েছে যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সিতে যে কোনো মুহূর্তে একটা ডিফেন্সকে বিট করে গোল করে যাওয়ার। তো আমি অন্ততপক্ষে চাইছি যেমন জয় আসুক, যেমন ভালো একটা গোল স্কোর করতে পারুক, এবং তার পাশাপাশি কিন্তু ক্লিন সিট রাখাটা অত্যন্ত পক্ষে মোহনবাগানের জন্য জরুরি, যেটা লাস্ট কয়েকটা ম্যাচে কিন্তু আমরা দেখতে পাইনি। এবার তোমাদের কি মতামত রয়েছে রিগার্ডিং দিস ম্যাচ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে যাও। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।